সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু ভারত প্রসঙ্গ, কফি হাউস ও ইরান। ভারত প্রসঙ্গ, কফি হাউস ও ইরান আলোচনা অংশ নিয়েছি আমি দেশবন্ধু মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় কমরেড মুশফিক বরাত। আমি জাতীয় প্রগতিশীল কাউন্সিল এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। তো আলোচনা শুরু করা যাক। একটি দেশ বনাম একটি নির্বাচনী সিট। আবার বলছি, একটি দেশ বনাম একটি নির্বাচনী সিট, এই আমাদের বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের বর্তমানকালীন মত। প্রসঙ্গটা তাহলে জাতীয়তাবাদ আর জীবন মরণ লড়াইয়ের। প্রসঙ্গটা তাহলে হেরে না যাবার, মাথা উঁচু করে দাঁড়াবার। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এই আমাদের বিপ্লবী স্পিরিট, প্রতিকূল পরিবেশে টিকে থাকবার অসাধারণ ক্ষমতা। এখানে বুর্জুয়া পেটি বুর্জুয়া বা ধর্মীয় রাজনীতির প্রসঙ্গ আসছে না। অবশেষে মহামতি কার্ল মার্ক্সের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হলো। মার্ক্সের মতানুযায়ী শ্রমিক কৃষকের সাথে মৈত্রীর ভিত্তিতে একটি দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করতে হবে। আর আমাদের মত, যে কোনো মূল্যে অন্তত একটি নির্বাচনী সিট আদায় করতে হবে। হেরে গেলে চলবে না। কমরেড লেনিনের আদর্শে পুনরায় লালিত হন। ভোট ও জোটের রাজনীতি বাদ দিয়ে আসুন আমরা সকলেই একই পতাকা তলে ঐক্যবদ্ধ হই। জনগণের সাথে এই বুর্জুয়া প্রতারণার নিজস্ব প্রতিশোধ নেই। সময়ের সাথে তাল রেখে নিজ ব্যক্তিত্বের দিকে পুরোমাত্রায় নজর দেই। আবার বলছি, সময়ের সাথে তাল রেখে নিজ ব্যক্তিত্বের দিকে পুরোমাত্রায় নজর দেই। পশ্চিমবঙ্গের নির্বাচন আমাদের হতাশ করেছে। বুর্জুয়াদের এমন উত্থান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিজয়ের পর তাণ্ডব চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। তাদের আক্রোশে পশ্চিমবঙ্গের কফি হাউসগুলো বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি বামপন্থীরা না দাঁড়ালে কফি হাউসগুলো তো আর থাকবে না। তাহলে এখন বাংলাদেশের কি হবে আর পৃথিবীর কি হবে? সমাজতন্ত্রী না হলে তো আর কফি হাউসে আশা করে লাভ নেই, যা শুধু একটি কমিউনিস্ট পার্টির দ্বারাই সম্ভব। ভিন গ্রহীরা এসে আমাদের কফি হাউস করে দিয়ে যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে, পথ তৈরি করতে হবে। দুটো পথ হতে পারে। একটি হলো অধিকাংশ দেশে সমাজতন্ত্রের আবির্ভাব, আর দ্বিতীয়টি হলো কমিউনিস্ট ওয়ার্ল্ড তৈরি করা। ভিন্ন কোনো পথ আকাশ থেকে পড়বে না। মূল প্রশ্নটা হলো আত্মমর্যাদা ও ব্যক্তিত্বের। তাহলে আশা করা যায় দেশে দেশে কফি হাউস দাঁড়াচ্ছে, কিন্তু কিভাবে দাঁড়াবে সেটা ভেবে দেখবার সময় ভীষণ রকম উপস্থিত। সকলে এক জায়গায় দাঁড়িয়ে পড়ুন ও অবিরাম ভাবতে থাকুন, সেটাই বর্তমানকালীন যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক প্রস্তাব। আমাদের আলোচনা এখানেই শেষ নয়, আমরা আবার আলোচনা শুরু করছি। ইরান যুদ্ধের অবসান ঘটাতে একটি স্থায়ী চুক্তি সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া 14 দফার একটি সমঝোতা স্মারক MOU এখন পর্যালোচনা করছে তেহরান। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমঝোতা হতে পারে। তবে দুই দেশের অবস্থান, দাবি দেওয়ার ভিন্নতা এবং আঞ্চলিক সমীকরণ এখনও চুক্তির পথে বড় বাধা। চুক্তিতে রাজি না বলে তীব্র মহামর্ষণ বলে ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান নিজেই এখন চুক্তিতে আসতে আগ্রহী, তাদের সঙ্গে আলোচনায় ভালোভাবেই এগোচ্ছে। আনাদলু এজেন্সির
আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে জানান, ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রেট বায়ার বলেন, কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা স্মারক MOU নিয়ে তিনি বেশ আশাবাদী। আমি তাকে সময়সীমার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হতে পারে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে হুমকিও দিয়েছেন। তেহরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে আগের চেয়ে তীব্র বোমাবর্ষণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন অবৈধ বলে আখ্যায়িত করেছে এই যুদ্ধকে। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত চীন। এই মুহূর্তে ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাওয়া নিয়ে সংঘাতের মধ্যে দুঃস্বপ্নের কাহিনী সিনেমায় বা গল্পে আমরা পড়ি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যুদ্ধ যত নিবিড় হচ্ছে, ততই যেন ওই গল্প বা সিনেমার দৃশ্যগুলো কাছাকাছি পৌঁছে যাচ্ছে রূঢ় বাস্তবটা। এই যুদ্ধটা শুরু হয়েছিল তেলকে কেন্দ্র করে। এই অঞ্চলে বহুদিন ধরে পশ্চিমা হস্তক্ষেপের কারণ হয়ে থেকেছে ওই তেল। তবে এখন যুদ্ধের পরিধি যত বিস্তৃত হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো জড়িয়ে পড়ছে। এরকম পরিস্থিতিতে কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, আরেকটি নাজুক প্রাকৃতিক সম্পদও সংঘাতের কারণ হয়ে উঠতে পারে, তা হলো জল বা পানি। বিশ্বের মাত্র 2% মিষ্টি পানি সরবরাহ রয়েছে উপসাগরীয় অঞ্চলে। তাই সমুদ্রের পানিকে লবণমুক্ত করার ওপরেই এই অঞ্চলকে খুব বেশি নির্ভর করতে হয়। জ্বালানি তেল শিল্প 1950 সালের পর থেকে যত এগিয়ে গেছে, তার সঙ্গে চাপ পড়েছে মিষ্টি পানির সীমিত সরবরাহের ওপরে। ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস জানাচ্ছে, কুয়েতের 90% পানি আসে লবণমুক্ত করার প্রক্রিয়ার মাধ্যমে, ওমানে 86%, সৌদি আরবে 70% আর সংযুক্ত আরব আমিরাতে 42% মিষ্টি পানি ওই প্রক্রিয়াকরণের মাধ্যমে আসে। আমাদের আলোচনা এখানে শেষ, কমরেড। আমরা এই বিষয়টা নিয়ে আবার পুরনো আলোচনায় ফিরে আসব। ধন্যবাদ সকলকে। প্রগতির জয় হোক বিজ্ঞানের। থ্যাঙ্কস।